নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 20 মে সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে রাজ্যের 7টা সহ দেশের মোট 49টা লোকসভা কেন্দ্রের আজ 20 মে পঞ্চম দফার ভোট গ্রহণ। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো নরেন্দ্র মোদীর আক্রমণের জবাব দিতে নিজের নির্বাচনী প্রচারের সময়সূচি পরিবর্তন করে বিষ্ণুপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। যোগী রাজ্য উত্তরপ্রদেশে এক ব্যক্তির বিজেপি প্রার্থীকে 8 বার ভোট দেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার একজন। লোকসভা ভোটের মধ্যে বিজেপিকে বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই, উদ্ধার হয়েছে ধ্বংসাবশেষ। ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর শাহাদত বরণ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার খবরে গতকাল বিশ্ব নেতৃত্বের দুঃখ, শোক এবং সংহতি প্রকাশ। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মোখবার। তার নাম অনুমোদন করেছেন দেশটার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জ্ঞাপন বার্তায় নরেন্দ্র মোদী বলেছেন, এই দুঃখের সময়ে ভারত ইরানের পাশে রয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ সমস্ত জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গাজা উপত্যকার রাফার একটা টানেলে হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে আরও 2 জন সেনা নিহত এবং 4 জন গুরুতর আহত। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। রাজ্যের 7টা সহ দেশের মোট 49টা লোকসভা কেন্দ্রে আজ 20 মে পঞ্চম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 7 দফার মধ্যে 4 দফার ভোট আগেই শেষ হয়েছিল। আজ সোমবার দেশ জুড়ে সম্পন্ন হয়েছে 24 মহারণের পঞ্চম দফার ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গের আজ 7টা কেন্দ্র সহ সারা দেশের মোট 6টা রাজ্য বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং 2টো কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখের মোট 49টা লোকসভা আসনে ভোট গ্রহণ হয়েছে। এই দফায় মোট প্রার্থী 695 জন, তাদের মধ্যে 82 জন মহিলা। মোট ভোটার 8.95 কোটি, মহিলা ভোটার 4.28 কোটি, পুরুষ ভোটার 6.69 কোটি। সোমবার আমেথি এবং রায়বেরিলির মতো আসনে প্রেস্টিজ ফাইট যেমন ছিল, তেমনি রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, রাজনাথ সিং, পীযূষ গোয়েল, ওমর আবদুল্লার মতো হেভিওয়েটদের ভাগ্য নির্ধারিত হবে এই দফায়। রাজ্যেও কম চমক নেই। রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, শান্তনু ঠাকুর এবং অর্জুন সিংয়ের মতো এক ঝাঁক তারকা প্রার্থীর লড়াই হয়েছে আজ। দেশে উল্লেখযোগ্য কেন্দ্রগুলোর মধ্যে ছিল উত্তরপ্রদেশের রায়বেরিলি। সোনিয়া গান্ধীর পরিবর্তে এবার কংগ্রেসের হয়ে লড়ছেন তার ছেলে রাহুল গান্ধী। পাশের আমেথি কেন্দ্র নিজের দখলে রাখার লড়াই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবারও প্রার্থী লখনৌ আসনে। অপর কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের ভাগ্য পরীক্ষা মহারাষ্ট্রের মুম্বাই উত্তর আসনে। বিহারে এই দফায় বেশ কয়েকজন হেভিওয়েট ভোটের লড়াইয়ে নেমেছিলেন। তাদের মধ্যে ছিলেন হাজিপুর কেন্দ্রে চিরাগ পাসওয়ান, সারণ কেন্দ্রে মুখোমুখি লড়েছেন রাজীব প্রতাপ রুডি এবং লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য। এই পর্বেই জম্মু কাশ্মীরের বারামুল্লায় ভাগ্য পরীক্ষা ওমর আবদুল্লার। তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণার পর থেকেই রাজনৈতিক চর্চায় বারাকপুর কেন্দ্র। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তার লড়াই বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সঙ্গে। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর লোকসভার টিকিট না পেয়ে ফের বিজেপিতে ফিরে গিয়েছেন তিনি। ময়দানে রয়েছেন বাম প্রার্থী দেবদূত ঘোষও। মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করার পর অন্যদিকে মোড় নিয়েছে মতুয়া অধ্যুষিত বনগাঁ লোকসভার রাজনীতি। এখানে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাসের লড়াইয়ের ফলাফল দেখতে মুখিয়ে রয়েছে রাজ্যবাসী। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদীপ কুমার বিশ্বাস। শিরোনামে রয়েছে হুগলি আসনও।
তৃণমূল এখানে প্রার্থী করেছে দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর লড়াই অপর অভিনেত্রী বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই কেন্দ্রে বাম প্রার্থী মনোদীপ ঘোষ। এরপরই নজরে ছিল শ্রীরামপুর আসন। এখানে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএমের তরুণ প্রার্থী দীপশিতা ধর এবং বিজেপির কবির শঙ্কর বসুর টাফ ফাইট হয়েছে। আরামবাগে এবার প্রার্থী বদল করে মিতালি বাগকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তাঁর বিপক্ষে ছিলেন সিপিএমের বিপ্লব কুমার মৈত্র এবং বিজেপির অরূপ কান্তি দিগর। হাওড়া আসানসোলের দিকেও নজর ছিল রাজ্যবাসীর। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বর্তমান সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আসরে ছিলেন সিপিএম প্রার্থী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ও। অন্যদিকে উলুবেড়িয়া আসনে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের বিরুদ্ধে লড়েছেন কংগ্রেসের আজাহার মল্লিক এবং বিজেপির অরুণ উদয় পাল চৌধুরী। নরেন্দ্র মোদীর আক্রমণের জবাব দিতে নিজের নির্বাচনী প্রচারের সময়সূচি পরিবর্তন করে বিষ্ণুপুরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিষ্ণুপুরের মঞ্চ থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণ এবং সন্ন্যাসীদের আক্রমণ করার অভিযোগ এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরে সেই বিষ্ণুপুরে গিয়েই মমতা বলেছেন, আমার এখানে মিটিং ছিল না, আমার অন্য মিটিং আছে। আমাকে গালাগালি দিতে এসেছিল, তাই 24 ঘন্টার নোটিশে আমি এসেছি মিথ্যা কথার জবাব দেওয়ার জন্য। মোদীকে জবাব দেওয়ার পাশাপাশি মমতা তাঁর বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যাও করেছেন। সেই দিনের মতোই মমতা বলেছেন, তিনি কোনো প্রতিষ্ঠানকে লক্ষ্য করে কিছু বলেননি, ওই সব প্রতিষ্ঠানের ব্যক্তিবিশেষ সম্পর্কে বলেছিলেন। অর্থাৎ তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা ইসকন সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করার বা রাজনীতিতে অংশ নেওয়ার কথা বলেননি। বলেছিলেন ওই সমস্ত প্রতিষ্ঠানের কয়েকজন সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে। তাদের মধ্যে একজনের নাম উল্লেখ করেছিলেন মমতা। সেই বক্তব্যে তিনি অনড়ই থেকেছেন। ঘটনা প্রবাহের সূত্রপাত শনিবার আরামবাগে মমতার জনসভায়। সেখানে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের কয়েকজন সাধুর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য পেশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নাম করে তিনি বলেছিলেন, ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ সে ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছে। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। মোদী রবিবার বাংলায় নির্বাচনী প্রচার করতে এসে তার 3টে সভা থেকেই মমতাকে আক্রমণ করতে গিয়ে টেনে আনেন স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, স্বামী বিবেকানন্দ এবং স্বামী প্রণবানন্দের মতো আধ্যাত্মিক গুরুদের অপমান এই দেশ কখনো সহ্য করবে না। তারই জবাব মমতা দিয়েছেন আজ সোমবার। বলেছেন, ইলেকশনের সময় স্বামী বিবেকানন্দ দেখাতে এসেছে। শুনুন, আমি স্বামী বিবেকানন্দের বাড়ি বাঁচিয়েছিলাম, বিক্রি হয়ে যাচ্ছিল, কর্পোরেশনকে দিয়ে কিনিয়েছিলাম। তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়িই আছে, চিরকাল থাকবে। সেখানেই না থেমে মমতা বলেছেন, সিস্টার নিবেদিতার বাড়ি কে বাঁচিয়েছিল? আমি বাঁচিয়েছিলাম। সিস্টার নিবেদিতা দার্জিলিংয়ে দেহত্যাগ করেছিলেন, সেই বাড়ি আমি আদায় করেছিলাম। দক্ষিণেশ্বরের মন্দিরের স্কাই ওয়াক কে করে দিয়েছে? বেলুড় মঠের এত জেটি কে করে দিয়েছে? যখন যা বলেছিলেন তাই করে দিয়েছি। জয়রামবাটিতেও কাজ হয়েছে। জয়রামবাটি তো সারদা মায়ের জন্মস্থান। আমি সেখানে একবার নয় 1000 বার এসেছি। আপনি মোদি কবার গিয়েছেন সেখানে? শনিবার আরামবাগের সভায় মমতা আরও জানিয়েছিলেন, কোন কোন প্রতিষ্ঠানে কারা কারা রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন তাদের তিনি চিহ্নিত করেছেন। তিনি বলেছিলেন, আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন রয়েছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। এখন জানতে পারি দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিন, এটা আমি জানি। তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? তখনই মমতার এই বক্তব্য নিয়ে পাল্টা আক্রমণে নেমেছিল রাজ্য বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ইমামরা আবেদন করতে পারেন, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা? রবিবার মোদী বলেছিলেন, তৃণমূল সরকার এবার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে। ইসকন, স্বামী বিবেকানন্দের বানানো রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের সেবা এবং সৎ কাজের কথা গোটা দুনিয়া জানে। আর মুখ্যমন্ত্রী তাদের সংঘের সন্ন্যাসীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছেন। সোমবারের জবাবি সভা
লোকসভায় মমতার পাল্টা ব্যাখ্যা, আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন আমি একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব, আর আমি অসম্মানই বা কেন করব? কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, আমি তো তাকে দেখতে গিয়েছিলাম। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের কথা টেনে এনে মমতা বলেছেন গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভালো মানুষের কাজ করে, ওরা সত্যি আমাকে ভালোবাসে। সেটা নয়, আমি বলেছি দু একজনের কথা, আমি একটা লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেননি। ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে অশান্তি হয়েছিল তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব। মমতা তার শনিবারের মন্তব্য নিয়ে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানিয়েছিলেন মুর্শিদাবাদের কার্তিক মহারাজ। সোমবার তার আইনজীবী বিল্লদল ভট্টাচার্য একটা আইনি চিঠিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা অবশ্য তারপরেও তার আগের বক্তব্য থেকে সরে আসেননি, বরং আবার কার্তিক মহারাজের নাম করেই বলেছেন উনি আগে অধীর চৌধুরী করতেন, এখন বিজেপি করছেন। মুর্শিদাবাদের যে জায়গাটায় রেজিনগরে দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওর আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, তখন আমাকে বলল ওখানে কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেব না। সোমবার বিষ্ণুপুরের মঞ্চ থেকে কার্তিক মহারাজকে চ্যালেঞ্জ করেই মমতা বলেছেন ওখানে কিছু লোককে উনি খেপিয়েছেন যারা ছানার ব্যবসায়ী। খবর আমিও রাখি, এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি যেটা বলি আমি প্রমাণ ছাড়া বলি না। আত্মপক্ষ সমর্থনে জনতার উদ্দেশ্যে মমতা প্রশ্ন করেন আমাদের রাজ্য বাংলা, আর সেখানে তৃণমূলের এজেন্ট বসবে না আর ভোটের দুদিন আগে দাঙ্গা বাঁধিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেব? আপনারা কি মনে করেন ছেড়ে দেওয়া উচিত? যোগীরাজ্য উত্তরপ্রদেশে এক ব্যক্তির বিজেপি প্রার্থীকে 8 বার ভোট দেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার একজন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে এক বুথে বিজেপি প্রার্থীর পক্ষে একাধিক ভোট দেওয়ার ঘটনায় এক তরুণ ভোটারকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলোর বেশ কয়েকজন নেতা এক্সে এই ঘটনার ভিডিও শেয়ার করার পরে রবিবার গভীর রাতে রাজন সিং নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 2 মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে অন্তত 8 বার ভোট দিচ্ছেন বিজেপি প্রার্থী মুকেশ রাজপুতের পক্ষে। উত্তরপ্রদেশের ফারুকাবাদ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রাজপুত অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রতীত ত্রিপাঠীর অভিযোগের ভিত্তিতে নোয়াগাঁও থানায় এফআইআর দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির 171F ধারা অর্থাৎ নির্বাচন সংক্রান্ত অপরাধ, ভারতীয় দণ্ডবিধির 419 ধারা ব্যক্তি স্বার্থে প্রতারণা, জনপ্রতিনিধিত্ব আইনের 128, 132 এবং 136 ধারা নির্বাচনে ভোট দেওয়ার গোপনীয়তা বজায় না রাখা সহ অন্যান্য প্রাসঙ্গিক আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। লোকসভা ভোটের মধ্যে বিজেপিকে বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে গত 4 মে থেকে দফায় দফায় বিজেপি বেশ কিছু সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে, যার বিরুদ্ধে মামলা করেছিল তৃণমূল। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পর্যবেক্ষণ, শুধু এমসিসি ভঙ্গ করা নয়, ওইসব বিজ্ঞাপন মামলাকারীর সংবিধানের 19 এবং 21 ধারায় প্রাপ্ত অধিকারও হরণ করেছে। আর এই ক্ষেত্রে হাইকোর্ট কাঠগড়ায় তুলেছে নির্বাচন কমিশনকে। একের পর এক অভিযোগ পাওয়ার পরেও কেন 18 মে কমিশন বিজেপিকে শোকজ নোটিশ পাঠালো এবং 21 মে কেন তার জবাবদিহির ডেট রাখলো, তাই নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। আবার অভিযুক্তের ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে শুধু সেন্সর করার ক্ষমতা কমিশনের আছে, এই শুনেও কমিশনকে কটাক্ষ করেছে আদালত। আদালত জানিয়ে দেয় আগামী 4 জুন পর্যন্ত বিজেপি এমন কোনো বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না যাতে এমসিসি ভঙ্গ হয়। আবার সংবাদ মাধ্যমগুলোকেও বিজ্ঞাপন নেওয়ার আগে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার 1996 সালের গাইডলাইন মানতে হবে। এই মামলায় বিজেপিকে যুক্ত করা হয়নি। হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই, উদ্ধার হয়েছে ধ্বংসাবশেষ। ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর শাহাদাত। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদাত বরণ করেছেন। দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় 15 ঘন্টা অনুসন্ধান কাজ চালানোর পর আজ সোমবার সকাল 7টা নাগাদ ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটার ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।
প্রাপ্ত ছবি এবং ভিডিওতে দেখা যায় ঘন পাহাড়ি জঙ্গলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। হেলিকপ্টারের লেজের একটা অংশ ছাড়া বাকি পুরো অংশই আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুদেশের যৌথভাবে নির্মিত একটা বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইব্রাহিম রাইসি, যেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে 3টে হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়। অন্য দুটো হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে। প্রেসিডেন্ট গতকাল সকালে তেহরান থেকে বিমানে করে তাবরিজে পৌঁছন এবং সেখান থেকে হেলিকপ্টারে করে জলাধার উদ্বোধনের স্থানে পৌঁছেছিলেন। ওই হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন। হেলিকপ্টারের মোট 9 জন আরোহীর বাকি 5 আরোহী হলেন ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মেহেদি মুসাভি, প্রেসিডেন্টের দেহরক্ষী, আনসারুল মাহেদি বাহিনীর এক সদস্য, পরিচয় জানা যায়নি, পাইলট পরিচয় জানা যায়নি, কো পাইলট পরিচয় জানা যায়নি, ক্রু পরিচয় জানা যায়নি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের দুর্ঘটনার খবরে বিশ্ব নেতৃবৃন্দের দুঃখ, শোক ও সংহতি প্রকাশ। গতকাল ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার খবর প্রচারিত হওয়ার পর জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সহ বিশ্ব নেতৃবৃন্দ এই ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা এই দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ইরানের সরকার এবং জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। গতকাল জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেছেন, মহাসচিব অত্যন্ত উদ্বেগের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার উদ্ধারের খোঁজ খবর নিচ্ছেন। সেই সঙ্গে রাইসি এবং তার সহযাত্রীদের জীবিত উদ্ধার হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে বৈঠক করেছেন। তিনি প্রেসিডেন্ট রাইসির দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের সন্ধান করতে উদ্ধারকারী দল পাঠাতে রাশিয়ার প্রস্তুতি ঘোষণা করেছেন গতকাল। এদিকে রাশিয়া 2টো উদ্ধারকারী বিমান, হেলিকপ্টার এবং পাহাড়ি এলাকায় উদ্ধার কাজে প্রশিক্ষণপ্রাপ্ত 50 জন পেশাদার উদ্ধারকারী দল পাঠিয়েছে গতকাল। রাশিয়ার উদ্ধারকারী টিম ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছিল গতকাল। আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, উদ্ধার তৎপরতায় সহযোগিতা করতে বাকু প্রস্তুত রয়েছে। রবিবার প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে ইরান আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় যৌথ উদ্যোগে নির্মিত কিজ কালাসি জলাধার উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এর কয়েক ঘন্টা পরে দুর্ঘটনাটা ঘটে। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় দুঃখ প্রকাশ করে এক এক্স বার্তায় লিখেছে, আমরা প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হিয়ান সহ হেলিকপ্টারের সকল যাত্রীর জন্য প্রার্থনা করছি। ইরানের উত্তরাঞ্চলে যে অনুসন্ধান অভিযান চলছে তাতে অংশগ্রহণের ব্যাপারে আমরা নিজেদের প্রস্তুতি ঘোষণা করছি। তিনি এই কথা বলেছেন গতকাল। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এই ঘটনায় সমবেদনা প্রকাশ করে বলেছেন, তিনি গভীরভাবে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন। এছাড়া তুরস্কের জরুরি উদ্ধার এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ রবিবার রাতেই ইরানে একটা উদ্ধারকারী দল পাঠিয়েছিল। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পার্লামেন্ট স্পিকার সর্দার আইয়াজ সাদিক আলাদা আলাদা বার্তায় ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং তার সহযাত্রীদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গতকাল। তারা হেলিকপ্টারের আরোহীদের জীবিত উদ্ধারের জন্য দোয়া করার পাশাপাশি ইরানি জনগণের প্রতি সংহতি জানিয়েছিলেন গতকাল। আরও যেসব দেশের পক্ষ থেকে গতকাল এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছিল, সেই সব দেশের মধ্যে ছিল মিশর, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান, কাতার, কুয়েত, ইয়েমেন, ভেনেজুয়েলা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালি সহ আরও বহু দেশ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আলাদা আলাদা বিবৃতিতে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেছে। হামাসের পক্ষে থেকে ইরানের সরকার এবং জনগণের পাশাপাশি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। হামাস বলেছে, তারা উদ্ধার তৎপরতার প্রতি গভীর নজর রাখছে। ইসলামী জিহাদ আন্দোলনও ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেছে, তারা প্রেসিডেন্ট এবং তার সহযাত্রীদের নিরাপত্তা কামনা করে দোয়া করছে। কথা বলেছে গতকাল।
ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মোখবার। তার নাম অনুমোদন করেছেন দেশটার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। আগামী 2 মাস এই দায়িত্ব পালন করবেন তিনি। ইরানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে সর্বাধিক 50 দিনের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জ্ঞাপন বার্তায় নরেন্দ্র মোদী বলেছেন, এই দুঃখের সময়ে ভারত ইরানের পাশে রয়েছে। এক্স হ্যান্ডেলে মোদী বলেছেন, এই দুঃখের সময়ে ভারত ইরানের পাশে রয়েছে। ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বেদনাদায়ক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে তার অবদান সর্বদা মনে থাকবে। তার পরিবার এবং ইরানের মানুষকে আমি আমার অন্তরের সমবেদনা জানাই, বলেছেন নরেন্দ্র মোদী। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ সব জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ এক শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, গতকাল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা খুবই হৃদয় বিদারক এবং ইরানের জনগণের ন্যায় বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও সমব্যথী। ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির গতিশীল নেতৃত্ব ছিল বৈশ্বিক। বিশ্ববাসী তার বিচক্ষণ নেতৃত্ব থেকে বঞ্চিত হলো। দেশের জন্য দায়িত্ব পালনকালে ইরানের রাষ্ট্রপতি তার সঙ্গীদের সহ যেভাবে দুর্ঘটনায় পতিত হয়ে দুনিয়া থেকে চলে গেলেন তা ইরান সহ বিশ্ববাসী কখনোই বিস্মৃত হবে না। ইরানের রাষ্ট্রপতির মৃত্যুতে বাংলাদেশিরা আপনজন হারালো বলেই মনে করে। আমি ইরানের রাষ্ট্রপতি সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার পরিজন সহ শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা ইরানের জনগণ এবং তাদের পরিবারের সদস্যদের যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেন। পাশাপাশি যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। গাজা উপত্যকার রাফার একটা টানেলে হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে আরও 2 জন সেনা নিহত এবং 4 জন গুরুতর আহত হয়েছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফার একটা টানেলে হামাসের পুঁতে রাখা বোমায় বিস্ফোরণে আরও 2 সেনা নিহত এবং অপর 4 জন গুরুতর আহত হয়েছে বলে স্বীকার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিহত সেনাদের নাম স্টাফ সার্জেন্ট নাখমান মেইর হাইম ভাকন বয়স 20 এবং স্টাফ সার্জেন্ট নোয়াম বিত্তান বয়স 20। তারা দুজনই গিভাতি ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য ছিল। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত শনিবার রাফাতে হামাসের একটা টানেলের ভিতরে ঢোকে এক কর্মকর্তা সহ 5 জন দখলদার সেনা। ওই টানেলের ভিতরে বিস্ফোরক পুঁতে রেখেছিল হামাসের যোদ্ধারা। সেনারা টানেলের ভেতরে প্রবেশ করা মাত্রই সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ভাকন এবং বিত্তান নামের 2 সেনা। এছাড়া গিভাত্তি ব্রিগেডের একজন অফিসার সহ অপর 3 জন গুরুতরভাবে আহত। এদিকে রাফায় ইসরায়েলি একটা বুলডোজারে ফিলিস্তিনি যোদ্ধাদের আরপিজি হামলায় অপর এক সেনা গুরুতর আহত হয়েছে বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে। এই নিয়ে চলমান গাজা যুদ্ধে 282 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দখলদার বাহিনী স্বীকার করেছে। তবে নিহত ইসরায়েলি সেনাদের প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ বেশি বলে হামাস জানিয়েছে।